আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা আরও একবার টিউটোরিয়ালে। তো তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে এরিয়া নির্ণয়। সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটর চ্যাপ্টার নাম্বার 21 এর বি ক্যালকুলাস 1। তো রেফারেন্স বুক হিসাবে যেটা আমি শুরু থেকেই করাচ্ছিলাম সেটা হচ্ছে ক্যালকুলাস 1 এর বই তিতাস প্রকাশনের। তো যারা মেজর এবং নন মেজর যাদের ক্যালকুলাস 1 আছে বা পিওর ম্যাথ বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে পড়ো, সবার জন্যই মূলত আসলে ক্যালকুলাস 1 বইটা পড়াই লাগে। সেটা আবু ইউসুফের বই হোক অথবা হচ্ছে যে তিতাস প্রকাশনের বই হোক। তো মোটামুটি লিমাকন নিয়ে আমি ডিসকাস করছিলাম। তো তোমাদেরকে আমি লিমাকনের অনেকগুলো ভ্যারিয়েশন দেখিয়েছি। সেখান থেকে মোটামুটি তোমাদেরকে কার্ডিওয়েডের পার্টটা শেষ করেছি। তো এখন হচ্ছে আজকে আমরা লিমাকনের যেই স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমি আলোচনা করবো হচ্ছে ডিম প্লেটের এরিয়া নির্ণয়। তো দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে লিমাকনের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা, আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা। ওকে, এটা হচ্ছে লিমাকনের স্ট্যান্ডার্ড ফর্ম। যদি এর মান আর হচ্ছে বি এর মানটা সমান হয়ে যায়, এর মান আর বি এর মান যদি সমান হয় তখন সেটা হয় কার্ডিওয়েড। সেটা কি হয় বলতো? সেটা হয় কার্ডিওয়েড। আর যদি এর মানটা বড়, মানে এই এর মানটা বড় বি এর মানটা ছোট, তাহলে সেইটাকে বলা হয় হচ্ছে ডিম প্লেট। কি বলে বলতো? ডিম প্লেট। ডিম প্লেট, হ্যাঁ, ডিম প্লেট। তো আজকের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ডিম প্লেট, কারণ হচ্ছে আমাদের ইকুয়েশন এখানে বলে দিয়েছে এ ইজ গ্রেটার দেন বি। ক্লিয়ার? যদি এত হয়, যদি ডিম প্লেট হয়, লিমাকনটা যদি ডিম প্লেট হয়, তাহলে তার ক্ষেত্রফল, মানে তার ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা বের করতে হবে, পাই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 এত স্কোয়ার, এটা বের করতে হবে। কেমন? তো তোমাদেরকে আমি এটা বের করে দেখাচ্ছি এবং অ্যাকচুয়াল ডায়াগ্রামটাও তোমাদেরকে ড্র করে দেখাবো। তো আজকে হচ্ছে লেকচার নাম্বার 12। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি তোমরা সবগুলো লেকচার করেছো। যারা করোনি তারা হচ্ছে যে প্লেলিস্টের শুরু থেকে একবার লেকচার 1 থেকে দেখবে, তাহলে পোলার কোঅর্ডিনেটের এরিয়া বের করার কীভাবে ফর্মুলাটা ক্রিয়েশন হলো সব কিছু মোটামুটি ওখানে ব্যাখ্যা আমি করে দিয়েছি। ওকে, তো প্রথম কথা হচ্ছে এভাবে চিন্তা করো যে কার্ভটা তোমাকে দিছে, ধরো কার্ভটা এখানে কত দিছে, আর ইকুয়ালস টু কত, এ প্লাস বি কস থিটা। ওকে, তো লিখলাম যে সলিউশনে চলে গেলাম, সরাসরি সলিউশন। ওকে, তো প্রথমে লিখলাম দ্য গিভেন কার্ভ। ওকে, দ্য গিভেন কার্ভ ইজ আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা। ওকে, তো এইটাকে হচ্ছে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম, ইকুয়েশন নাম্বার 1। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার সিমেট্রিক টেস্ট করতে হবে। হ্যাঁ, তো সিমেট্রিক টেস্ট করার জন্য আমি তোমাদেরকে লেকচার 2 বা 3 তে একটা বড় ডায়াগ্রাম দিয়েছিলাম, বড় একটা চার্ট করে দিয়েছিলাম। প্রথমে কি করতে হবে? থিটার রেসপেক্টে, মানে থিটার জায়গায় থিটাকে মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করে দিতে হবে, যে সে বা তার ইকুয়েশনটা রিমেন আনচেঞ্জ থাকে কিনা, ইকুয়েশনটা একই রকম থাকে কিনা। যদি ইকুয়েশন একই রকম থাকে তাহলে হচ্ছে যে বলবো যে গিভেন কার্ভ বা দ্য গিভেন ইকুয়েশন ইজ, হ্যাঁ, সেটা কি, সে হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন। তো ইনিশিয়াল লাইন কোনটা তোমাদেরকে আমি আবারও বুঝাই দিচ্ছি। এই যে লাইনটা, এই যেটা এক্স এক্সিস, কেমন এক্স এক্সিস তো আমরা বলি না, আমরা এটাকে আসলে বলি হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, মানে এখানে থিটার মানটা 0 ডিগ্রি। এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইন। হ্যাঁ, তো থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হচ্ছে এইটা, এই লাইনটা। এই লাইনটাকে আমরা বলবো হচ্ছে কি লাইন বলো তো? ইনিশিয়াল লাইন বলবো, এটাকে বলবো ইনিশিয়াল লাইন। ওকে, ইনিশিয়াল লাইন, ঠিক আছে। তো লিখলাম যে নাও উই রিপ্লেস থিটা বাই মাইনাস থিটা, দেন উই হ্যাভ, আচ্ছা, তো বসাচ্ছি আর ইকুয়ালস টু এ প্লাস বি কজ মাইনাস থিটা। তো আমরা কি জানি বলতো? আমরা জানি কজ মাইনাস থিটা হলে সেটা কি হয়? সেটা শুধু কজ থিটা হয়। তো লিখতে পারি আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা, আর ইকুয়ালস টু এ প্লাস বি কত বলো তো? কস থিটা। তো দেখো এই যে দুইটা ইকুয়েশন কিন্তু রিমেন আনচেঞ্জড। দেখো এ প্লাস বি কস থিটা আর হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা। তো লিখতে পারি হেন্স দ্য কার্ভ, হেন্স দ্য ইকুয়েশনই লেখো, কার্ভ আর না লেখো, ইকুয়েশন ইজ রিমেন আনচেঞ্জড। যেহেতু ইকুয়েশনটা আনচেঞ্জড, so we can write the given curve মানে হচ্ছে যেহেতু ইকুয়েশনটা রিমেন আনচেঞ্জড, এই থিটার জায়গায় মাইনাস থিটা বসানোর ফলে, হ্যাঁ, এই থিটার জায়গায়
মাইনাস থিটা বসানোর ফলে যেহেতু ইকুয়েশন রিমেন আনচেঞ্জ, তাই আমরা বলতে পারি দ্য সো উই ক্যান রাইট দ্য গিভেন কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট, ওগুলো লিখতেই হবে, হ্যাঁ, ইজ সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন, ইজ সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন। ওকে, এর মানে আসলে কি, বারবার করে বলতেছি এইগুলোর মানে আসলে কি, যে সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইনটা কেন লাগবে, কারণ হচ্ছে এই ইনিশিয়াল লাইন, এই যে থিটা ইকুয়ালস টু যেটা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি ইকুয়েশন, এই লাইনের উপরেও কার্ভটা যতটুকু জায়গা দখল করবে, নিচেও ঠিক ততটুকু জায়গা দখল করবে। যদি সে থিটা ইকুয়ালস টু π/2 এর রেসপেক্টে সিমেট্রিক হতো, তাহলে থিটা ইকুয়ালস টু π/2 লাইনের ডান পাশে যতটুকু এলাকা দখল করতো, বাম পাশে ঠিক ততটুকু এলাকা দখল করতো। কেমন? তো এই জন্য আসলে এই সিমেট্রিসিটি টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। পরের যে কাজ সেটা হচ্ছে লাইজন পোল, মানে থিটার মান কত কত হলে, আমি আবার বলতেছি, থিটার মান কত কত হলে আর এর মান মানে ব্যাসার্ধের মানটা, এই লিমা কোণের আর এর মান মানে ব্যাসার্ধের মানটা মূল বিন্দু দিয়ে যাবে কখন, বা এই মূল বিন্দু থেকে পোল, এটাকে আসলে মূল বিন্দু বলা যাবে না, এটা হচ্ছে পোল, এটাকে বলা হবে পোল। হ্যাঁ, কখন সে পোল দিয়ে যাবে, কখন হচ্ছে পোল থেকে দূরত্বে থাকবে, সেটা বের করবো হচ্ছে আমরা এই আর এর মান 0 দেখে। হ্যাঁ, তো আগে প্রথম টেস্ট করতে হবে সে কখন পোল দিয়ে যায়, মানে কখন মূল বিন্দু দিয়ে যায়। তো যখন সে পোল দিয়ে যাবে তখন আর এর মানটা হবে 0। তো আর এর মান 0 হবে থিটার কোন মানের জন্য, সেটা এখন আমাকে বের করতে হবে। কেমন? ওকে, তো লিখতেছি লাইজন পোল। ওকে, তো লাইজন পোল মানে হচ্ছে কখন সে মূল বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, তো লাইজন পোল টেস্টের জন্য আমি লিখতেছি ফর লাইজন পোল, লিখলাম। আচ্ছা, মূল ইকুয়েশনটা তো মুছে দিলাম, এটা লাগবে a প্লাস বি কস থিটা, এটাকে ধরছিলাম একটা আমার ইকুয়েশনটা থাকুক। এখন লিখলাম ফর লাইজন পোল, ফর লাইজন পোল। তো লাইজন পোল যখন হবে, মানে সে যখন মূল বিন্দু দিয়ে যাবে, মানে পোল দিয়ে যাবে, অরিজিন দিয়ে যাবে, তখন হচ্ছে ব্যাসার্ধের মানটা হবে 0। এই যে এই ব্যাসার্ধের মানটা 0, যে আর ইকুয়ালস টু 0, লিখলাম আর ইকুয়ালস টু 0, তাহলে 1 হতে পাই। 0 ইকুয়ালস টু কত, a প্লাস বি কস থিটা, a প্লাস বি কস থিটা। কেমন? ওকে, তাহলে এখানে কত হবে, যে মাইনাস এ, সাজাই দেখি, a প্লাস বি কস থিটা ইকুয়ালস টু 0, তাহলে লিখতে পারি যে বি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ, তাহলে কস থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি। ওকে, মাইনাস এ বাই বি। আচ্ছা, ঠিক আছে। তো এখন চিন্তা করে দেখো, কস থিটার মান হচ্ছে কত বলো তো, মাইনাস এ বাই বি। এখন দেখো বলতেছে এর মানটা বড় আর বি এর মানটা কি বলতো, বি এর মানটা হচ্ছে ছোট, এর মান বড়, বি এর মান হচ্ছে ছোট। তো এখন তুমি নিজেই চিন্তা করো, এই জায়গাতে এই যে এর মান আর বি এর মানটা তুমি হিসাবে পরে চিন্তা করো, এইভাবে ভাব, এইভাবে চিন্তা করো। এই যে তাহলে আমি বলতে পারি যে এইভাবে ভাবো, যে cos থিটা ইকুয়ালস টু, এখানে কিন্তু ভ্যালু কিন্তু কি আসছে বলো তো, ভ্যালু কিন্তু নেগেটিভ আসছে। মানে বিষয়টা আসলে এরকম যে স্যার, এই যে a বাই বি এর সাথে একটা -1 আছে, বিষয়টা আসলে এরকম। এই যে a বাই বি এর সাথে চিহ্ন হিসাবে কত আছে, -1 আছে। তাহলে আমি বলতে পারি যে cos থিটা ইকুয়ালস টু a বাই বি, এই যে এখানে, আচ্ছা এই পাশে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, cos থিটা ইকুয়ালস টু a বাই বি, এই যে এখানে -1 আছে না, তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে cos প্লাস মাইনাস পাই। কেন? cos যদি আমি 180 ডিগ্রি নেই, আমি আবার বলতেছি, cos পজিটিভ 180 ডিগ্রি নিলেও মান আসবে -1, আর যদি cos আমি -180 ডিগ্রি নেই, তাও ভ্যালু কত আসবে, মাইনাস কত আসবে বলো তো, মান আসবে হচ্ছে -1। এই যে মূল বিষয়টা হচ্ছে আসলে এরকম। এই যে এখানে খেয়াল করো, এই cos থিটা, এই যে cos থিটা, তুমি চিন্তা করো, আমি এখানে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। দেখো cos 180 মান কিন্তু -1, cos -180 যদি নাও সেইটা হচ্ছে cos পাই, এটার মানে কত, -1। তো এখানে যেহেতু -1 আছে, আমি লিখতে পারি কত, cos এখানে প্লাস মাইনাস পাই। তো তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম যে থিটার মান যখন প্লাস মাইনাস পাই হবে, আমি আবার বলতেছি, থিটার মান যখন প্লাস মাইনাস মানে পজিটিভ পাই হোক আর নেগেটিভ পাই হোক, তখন সে কি করবে, সে হচ্ছে পোল দিয়ে ছেদ করে চলে যাবে, মানে মূল বিন্দু দিয়ে সে ছেদ করে চলে যাবে। ওকে, তো আমি এখানে এখন লিখতে পারি যে
ফর থিটা ইকুয়ালস টু, হ্যাঁ এখান থেকে আমি লিখতে পারি যে ফর থিটা ইকুয়ালস টু পাই কমা মাইনাস পাই, the given curve intersect origin, intersect পোল। সে হচ্ছে পোল দিয়ে ছেদ করে চলে যায়। কখন? সে পোল দিয়ে ছেদ করে চলে যাবে হচ্ছে যখন থিটা মানটা কত হবে, পাই আর হচ্ছে মাইনাস পাই হবে, যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে পাই আর মাইনাস পাই সে অরিজিন দিয়ে মানে পোল দিয়ে ছেদ করে সে চলে যাবে। তো এবার হচ্ছে আমার অরিজিনাল ডায়াগ্রাম আমি আঁকবো। তো ডায়াগ্রাম আঁকার জন্য আমার আঁকার জন্য আমাকে একটা বক্স লাগবে, টেবিল করতে হবে একটা। টেবিল করে দেখাচ্ছি, দেখো। ওকে, এগুলো আমার দরকার নাই, আমি এই পাশটা খালি রাখতেছি। ওকে, প্রথম কথা, যেহেতু কার্ভটা সিমেট্রিক, আমি উপরের দিকটা নিলেই হবে। আমি আবার বলতেছি, সিমেট্রিসিটি টেস্ট কেন করি? আমি সিমেট্রিসিটি টেস্ট করলে বুঝতে পারি যে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সে উপরে যতটুকু জায়গা দখল করবে, নিচেও ঠিক ততটুকু জায়গা দখল করবে। কেমন? তো এই জন্য আমি গ্রাফটা শুধু উপরের অংশটা আঁকবো, যেহেতু সিমেট্রিক। তো উপরের অংশটা আঁকলে সেম টু সেম কী হবে, সে নিচের অংশটাও একই রকমভাবে আমি ড্র করে ফেলতে পারবো। তো আমি এখানে লিখতে পারি যে এগুলো হচ্ছে থিটার ভ্যালু, থিটার বিভিন্ন মানের জন্য আর এর মানটা কেমন হয় সেটা টেস্ট করা। প্রথম কথা, থিটার মান যখন 0 ডিগ্রি, এই যে ইনিশিয়াল লাইন, থিটার মান যখন 0, তো থিটার মান যখন 0 তখন আর এর মানটা কত হবে? আর এর মান হবে a প্লাস বি। আর এর মান কত হবে? a প্লাস বি। এখন তোমাদেরকে আমি পার্টিকুলারলি একটা এক্সাম্পল এঁকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে না। এইটাকে আমি নাম দিলাম হচ্ছে আর ইকুয়ালস টু 2 + 1 cos থিটা, 2 + 1 cos থিটা। একটু ভালো করে বুঝো, না ধরতে পারবে না। দেখো এর মানটা, এই যে এর মানটা বড়, বি এর মানটা ছোট। তবে একটা এক্সাম্পল নিছি, এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 1। ওকে, যাতে তোমরা বুঝতে পারো যে এর মানটা বড়, বি এর মানটা ছোট। তাহলে থিটার মান যখন 0 ডিগ্রি, তাহলে আর এর মানটা কত হবে? আর এর মানটা হচ্ছে এ আর বি এর যোগফল, মানে 2 আর 1। 2 আর 1 মানে 2, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো 2 আর 1 যোগ করলে কত হবে? 3 না? ধরে নিলাম এটা হচ্ছে 3 ইউনিট। এই যে এ 1 2 3, এই যে এটা হচ্ছে 3 ইউনিট। তো এই 3 ইউনিটটাই কোনটা? 3 ইউনিটটাই হচ্ছে আসলে এ প্লাস বি। আমি এখানে মার্ক আউট করে দিলাম যে এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস বি। ওকে, এই যে এই পয়েন্টটা ছোটো ছোটো করে এখানে লিখি, তোমাদের বোঝানোর জন্য লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এ প্লাস বি হচ্ছে এইখানে, তার মানে গ্রাফটা এখান থেকে শুরু হবে। থিটার মান যখন 0 ডিগ্রি তখন হচ্ছে এ প্লাস বি। ক্লিয়ার? এবার দেখি 90 ডিগ্রিতে কী অবস্থা। তো 90 ডিগ্রি ভ্যালুটা, আর মাঝখানে আরেকটা ভ্যালু লাগবে, আমি 90 ডিগ্রি আগে দেখাচ্ছি। তো 90 ডিগ্রি আমি এখানে নিচ্ছি, ঠিক আছে? তো 90 ডিগ্রি এখানে কত হবে? আমি জানি cos 90 এর মান কত? 0। cos 90 এর মান কত বলো তো বাবা? 0। তাহলে এখানে আর এর মানটা কত হবে? আর এর মান হবে শুধু a। ওকে, তাহলে এবার এখানে বুঝাই দেখাই। এই যে cos 90, মনে করো এইটা আর এটা একই জিনিস। cos 90 এর মান যদি 0 হয় তাহলে আর এর মান হবে কত? 2। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে 2 ইউনিট, 1 ইউনিট 2 ইউনিট। তো এই 2 ইউনিটটাই হচ্ছে এখানকার a ইউনিট মনে করো। হ্যাঁ, মনে করো এটাই হচ্ছে a ইউনিট, এই যে ভ্যালু হচ্ছে a। তাহলে মাঝখানে একটা ভ্যালু নিচ্ছি, মনে করো ভ্যালুটা হচ্ছে কত ডিগ্রি? মনে করো ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি, মানে π/3। তো π/3 তে দিলে কী অবস্থা হয় এইটা দেখলে বোঝা যাবে। ধরো 2 + 1 × cos 60। তো বলো 2 + 1 cos 60 ভ্যালু কত বলো তোমরা? cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালু কত হবে? 2, 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে 5, তাই না? 5/2, 5/2, এখানে ভ্যালু হবে 5/2। 5/2 মানে হচ্ছে 2.5, মানে আড়াই। হ্যাঁ, ভ্যালু হচ্ছে আড়াই। কেমন? তো এখানে আড়াই ভ্যালুটা কেমন? এই ধরে নিলাম এইটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে এতটুকু হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ, এতটুকু 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির জন্য কি অবস্থা হবে? ভ্যালু হবে আড়াই। এই যে 2.5 হবে, তাহলে এইটা হচ্ছে 1 ইউনিট, এটা 2 ইউনিট, এটা 3 ইউনিট। এই যে মাঝখানে এই যে আড়াই, এখানে চলে এসেছে ভ্যালু। তার মানে গ্রাফটা এখান থেকে এখানে চলে গেছে। এই যে সে এইখান থেকে এখান থেকে, এই যে এখান থেকে সে এইখান থেকে, এই যে এইখান থেকে, এই যে গ্রাফটা এইভাবে গিয়ে এই যে এইবার আবার এটা চলে আসছে। আর এই পয়েন্টটা হচ্ছে যেহেতু এইটার রেসপেক্টে আড়াই হয়েছে, তাহলে এইটা একই কেস। তুমি এখানে বসায় দাও, এই যে এই জায়গায় বসায় দাও a প্লাস বি। এখানে হচ্ছে cos কত ডিগ্রি ছিল? cos 60। তো cos 60 মান হচ্ছে হাফ, দ্যাট মিনস a প্লাস বি ইন্টু হাফ। 2 লসাগু নিলে কত হবে? 2a প্লাস বি।
এই যে এইটা, বা a প্লাস বি বাই টু, তুমি এইভাবে সরাসরি লেখো, এটা হচ্ছে a প্লাস বি বাই টু। এই যে এইটা হচ্ছে a প্লাস বি বাই টু, এই পয়েন্টটা হচ্ছে a প্লাস বি বাই টু। এই যে এইটা a প্লাস বি বাই টু, কমা কত ডিগ্রির জন্য? 60 ডিগ্রির জন্য। 60 ডিগ্রি আর এভাবে লেখার দরকার নাই, লিখো পাই বাই 3। ওকে, এই যে আমাদের স্থানাঙ্ক। এই যে এতটুকু হচ্ছে 3 ইউনিট, তার 2.5 ইউনিট। তো 2.5 ইউনিট হিসাব করলে এইটার সাথে কম্পেয়ার করে বুঝতে সুবিধা হয়। এটা যেটা 2.5 ইউনিট এতটুকু হয়েছে, তার মানে a প্লাস বি বাই টু ইউনিট হবে। এই যে ঠিক এখানে, ক্লিয়ার? এরপরে আমাকে বলতেছে আমি আমি 0 গেল, 60 গেল, 90 গেল, এবার 180। 180 নিলে মোটামুটি আমি গ্রাফটা পেয়ে যাবো, আর লাগবে না। তো 180 নিচ্ছি, এই যে পাই ইউনিট। তো এইটা দিয়ে বুঝতে সুবিধা হবে, আগে এক্সাম্পলটা দিয়ে বুঝি, তাহলে তোমাদেরকে বুঝাইতে সুবিধা হবে। তো লিখো যে 2 + 1 cos পাই। তো আমরা জানি 2 + 1 cos পাই মানে কত? cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। লিখতে পারি -1, 2 - 1 = 1। এই যে এতটুকু হচ্ছে 1 ইউনিট, এতটুকু, এই যে এতটুকু 1 ইউনিট। তাহলে থিটা ইকুয়ালস টু যখন পাই মানে 180 ডিগ্রি, তখন গ্রাফটা চলে আসে এইখানে, এই যে এইখানে। এটা যদি 1 মনে করো, এটা 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, তো সেইখানে চলে আসে, এই যে এইখানে, দেখছো? ওকে, তো এইভাবে গ্রাফটা কি হয়, তার মানে এইখানে এই পয়েন্টের জন্য কি হচ্ছে, এই দেখো 2 থেকে 1 বিয়োগ করা লাগতেছে। এই দেখো 2 থেকে এই 1টা বিয়োগ, তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? এখানে যদি আমি cos এর মান 180 বসাই দিই, এই যে এখানে যদি cos এর মান 180 বসাই, তাহলে কি অবস্থা হবে এখানে বলো? a প্লাস, এই যে এখানে কত হবে? a cos 180 মানে হচ্ছে -1, তার মানে হচ্ছে a মাইনাস b, এটা হবে a মাইনাস b। তাহলে এতটুকু ডিস্টেন্স মানে এইখান থেকে যে ও পোল থেকে এই এতটুকু ডিস্টেন্স হচ্ছে a মাইনাস b পরিমাণ ডিস্টেন্স। কত কোণের জন্য? কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই যে একটা পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে, একটু সুন্দর করে লিখে দিচ্ছি, পোল থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে a প্লাস বি। কতর জন্য? 0 ডিগ্রির জন্য। পোল থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে a প্লাস বি বাই টু, কত ডিগ্রির জন্য? 60 ডিগ্রির জন্য। পোল থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে a ইউনিট কত ডিগ্রির জন্য? 90 ডিগ্রির জন্য। এই যে প্রত্যেকটা পয়েন্ট পেয়ে গেলাম। তো একটা মজার বিষয় হচ্ছে, আমরা জানি যে গ্রাফটা সিমেট্রিক, সেই ইনিশিয়াল লাইন দ্বারা রেসপেক্ট টু সিমেট্রিক। তার মানে উপরের দিকের কার যতটুকু জায়গা দখল করবে, সেই নিচের দিকেও সেম একই রকম ভাবে জায়গা ক্রিয়েট করবে। তাহলে আমি বলতে পারি যে সে এইবার এই এতটুকু যদি হয়, আবার এদিকে a ইউনিট যদি ধরে নিই, এতটুকু যদি হয় a ইউনিট, সে ঠিক সিমিলারলি সেম এইভাবে এসে ধরে দিলাম এইটা হচ্ছে ইউনিট। হ্যাঁ, এসে আর একটু সামনে গিয়ে এই যেভাবে উঠে যাবে। এইটা হচ্ছে মোটামুটি টেমপ্লেট, বুঝাইতে পারলাম? একদম এই যে একটু গিয়ে। তো এখন আমি পুরো এরিয়াটার, এটা আসলে বৃত্তের মতো হবে না, হ্যাঁ, এটা বৃত্তের মতো হবে না, এটা হচ্ছে এই দিক আবার কার্ডিওয়েডের মতো হবে না। এই যে এইভাবে উঠে গিয়ে এতটুকু, মানে বুঝতে পারতেছো, পোল থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে a প্লাস বি, আর পোল থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে a মাইনাস বি, মানে ব্যাসার্ধের মানটা হচ্ছে a মাইনাস বি। ক্লিয়ার? এইরকম হচ্ছে ডায়াগ্রামটা, এমন হবে। আর যদি এটা কার্ডিওয়েড হইতো, তাহলে সে কি তো, সে অরিজিন দিয়ে ছেদ করে চলে যেত, সে ছেদেই যে ছেদ করে চলে যেত। তো সে আসলে ছেদ করে যাচ্ছে না। যখন আর এর মানটা যখন 0 হয়, আমি তোমাদেরকে তো ব্যাখ্যা দিয়ে সবকিছু বোঝালামই। হ্যাঁ, ওকে। তো এবার আমি হচ্ছে যে এটার এরিয়া বের করবো। তো এখন এরিয়া বের করার জন্য আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো। দেখো, প্রথম যে ডায়াগ্রামটা সান নিয়েছি, ভালো করে খেয়াল করো, উপরের যে ডায়াগ্রামটুকু আছে, উপরের ডায়াগ্রামটুকু আমি কি দ্বারা মার্ক করবো? আমি এই কালার দিয়ে মার্ক করতেছি, উপরের অংশটুকু। তো উপরের ডায়াগ্রামটুকুর জন্য আমি বা যে টেবিলটা আঁকছিলাম, সেই টেবিলে দেখো আমি কিন্তু এরিয়া শুরু করছিলাম কোন পয়েন্ট থেকে? 0 ডিগ্রি থেকে শুরু করে কত ডিগ্রির জন্য? দেখো পাই, দেখো 0 ডিগ্রি, এই দেখো এই 0 ডিগ্রি, আর হচ্ছে কত? থিটা ইকুয়ালস টু পাই। এই যে থিটা ইকুয়ালস টু পাই, এই 0 থেকে থিটার মান যখন পাই, তখন আমি উপরের কার্ভটা পাই। তো উপরের কার্ভের এরিয়া বের করে তাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তাহলে তুমি টোটালটা পুরোটা পেয়ে যাবো, ঠিক কিনা? কারণ যেহেতু সিমেট্রিক। তো আমি উপরের কার্ভটা নিব, থিটার ইনিশিয়াল ভ্যালু 0 থেকে, মানে লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই এর জন্য উপরের কার্ভের এরিয়াটা বের করে তাকে আমি কি দিয়ে গুণ করে দিব? 2 দিয়ে গুণ করে দিব। তাহলে আমি পুরো ডিম প্লেটের কার্ভটা পেয়ে যাবো। হ্যাঁ, এটা কিন্তু ডিম প্লেট, এই ডায়াগ্রামের নাম হচ্ছে ডিম প্লেট। হ্যাঁ, ডিম প্লেট, কারণ লিমা কোণের এর মান বড় হয়ে গেছে, বির মান ছোট হয়ে গেছে। তো আমি এখন লিখতে পারি যে ওই যে টেবিলটা যে লিখছিলাম, তার নিচে মানে হলো লিখতেছি যে ফ্রম অ্যাবভ টেবিল the given curve
দ্য গিভেন কার্ভ লাইজ অন, পুরো কার্ভটা লাইজ করতেছে কত থেকে কত পর্যন্ত বলো তো? একটু আগে বলছিলাম সে হচ্ছে থিটার মান পাই থেকে মাইনাস পাই পর্যন্ত, সরি মাইনাস পাই থেকে পাই পর্যন্ত সে হচ্ছে কার্ভটা লাইজ হয়। হ্যাঁ, মানে এর মধ্যে থাকে কার্ভটা, পুরো কার্ভটা। ফ্রম অ্যাবভ টেবিল দ্য গিভেন কার্ভ লাইজ অন মাইনাস পাই টু প্লাস পাই। ক্লিয়ার? কারণ এই দিক থেকে উপরের দিকে যদি সে পজিটিভ 180 ডিগ্রি আসে, নিচের দিক থেকে সে কত ডিগ্রি আসবে? মাইনাস 180 ডিগ্রি আসবে, তাই মাইনাস পাই টু প্লাস পাই। বাট আমি এই রেঞ্জের মধ্যে তাকে ইন্টিগ্রেট করবো না, আমি ইন্টিগ্রেট করবো কত রেঞ্জের মধ্যে? 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে তাকে আমি ইন্টিগ্রেট করবো। কারণ আমি উপরের কার্ভের ইন্টিগ্রেট করে এরিয়া বের করে 2 দিয়ে গুণ করলে টোটালটা পেয়ে যাবো। ওকে, তো লিখতে পারি now the area of upper portion as taking the limit, মানে আপার পোর্শন উপরের পোর্শনটুকু রিয়েল নির্ণয় করতেছি। হ্যাঁ, নাও দ্য এরিয়া অফ আপার পোর্শন as taking the limit theta is pi to 0 to pi, এটা হলে ভালো হবে, 0 to pi। মানে নাও দ্য এরিয়া অফ আপার পোর্শন, উপরের অংশের এরিয়ার জন্য as taking the লিমিট নিচ্ছি থিটা ইজ 0 to pi। ওকে, তো এবার আমি সরাসরি এতে চলে যাচ্ছি। আচ্ছা, তো সরাসরি লিখতে পারি যে এরিয়া, সুতরাং এরিয়া। তো এখন বলো এরিয়া নির্ণয়ের সূত্র কি? সূত্র ছিল হাফ ইন্টু আলফা থেকে বিটা আর স্কোয়ার ডি থিটা। এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটের জন্য ফাংশন, যদি পোলার কোঅর্ডিনেটের ফাংশন হয়, মানে হচ্ছে ফাংশন যদি আর থিটার ফাংশন হয়, হ্যাঁ, মানে একটা ফাংশন আর যদি ফাংশন অফ থিটা হয়, হ্যাঁ, পোলার কার্ভের যদি ফাংশন হয়, তাহলে তার এরিয়া নির্ণয় সূত্র হচ্ছে হাফ লোয়ার লিমিট আলফা আপার লিমিট বিটা আর হচ্ছে আর স্কোয়ার ডি থিটা। কেমন? তো এখানে এখন এই আলফার ভ্যালুটা কত? আলফা ভ্যালুটা 0, আর বিটা ভ্যালুটা কত? বিটা ভ্যালুটা হচ্ছে আমাদের পাই। আর আর এর মান তো প্রশ্নে দেওয়াই আছে, এই যে প্রশ্নে কত দেওয়া আছে? a প্লাস বি কস থিটা। কেমন? এগুলো এখানে বসাই দিলে মোটামুটি আমরা আশা করি অ্যান্সার পেয়ে যাবো। ওকে, আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো প্রয়োজন নাই। উপরের এই অংশগুলো মুছে দিচ্ছি, শুধু অ্যান্সারটুকু আমার দরকার। আচ্ছা, ইকুয়েশনটা মুছে দিই, এটা আমার মুখস্থই আছে। তাহলে এখান থেকে সরাসরি লিখতে পারি যে হাফ ইন্টু, বলো আলফার মান কত ছিল? আলফার মান হচ্ছে 0 ডিগ্রি, লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই আর স্কোয়ার। কেমন? আর এর মানটা ছিল কত? আর ছিল হচ্ছে a প্লাস বি কস থিটা। ওকে, তার উপর হচ্ছে হোল স্কোয়ার আর হচ্ছে এখানে ডি থিটা। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস লিখতে ভুল করেছি, সেটা হচ্ছে আমি এরিয়া বের করতেছি। হ্যাঁ, তাই আমি এখন এরিয়া যখন বের করতেছি, এটা হচ্ছে এরিয়ার সূত্র বসাইছি, সব ওকে। বাট আমি যখন এরিয়া নিচ্ছি যে 0 টু পাই মানে কত? 0 থেকে এই যে পাই, মানে উপরে কার্ভ নিচ্ছি। আমার কি শুধু উপরে কার্ভ নিলে চলবে? না, আমার তো এইটা এতটুকু লাগবে। তো কি করতে হবে? এখন এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। যখন লিমিট বসাই ফেলে 2 দিয়ে গুণ করে ফেলতে হবে। কেমন? কারণ এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটের এরিয়া বের করার ফর্মুলা। বাট আমি যখন লিমিটটা বসাই ফেলছি, আমার তো 2টা এরিয়া দরকার একসাথে, এই 2 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে 2 আর 2 কাটাকাটি, তাহলে এখানে থাকবে কত? 0 থেকে পাই। কেমন? তো এখানে কি হবে? এখানে বলতে পারি এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। বলতে পারি যে a স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস হচ্ছে b স্কোয়ার cos স্কোয়ার থিটা ডি থিটা। তো আমরা কি জানি? cos স্কোয়ার থিটা থাকলে তাকে ইন্টিগ্রেট করার সময় কি করতে হয়? হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করতে হয়, তাই না? কারণ এই 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কত? 1 প্লাস cos 2 থিটা। এটাকে ইন্টিগ্রেট করা যায়, এই জন্য আমরা হচ্ছে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এই কাজটা করব। তো আমরা এখানে লিখতে পারি যে স্যার 0 থেকে পাই a স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস এখানে লিখতে পারি b স্কোয়ার বাই 2 cos স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে ডি থিটা। এই যে এই cos স্কোয়ার থিটাকে 2 দিয়ে ব্যালেন্স করলাম। কেমন? 2 কাটাকাটি চলে যায়। তাহলে এখানে লিখতে পারি 0 থেকে পাই a স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস, হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে ভালো হবে। তাহলে এখানে হচ্ছে b স্কোয়ার বাই 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। কেমন? বাইরে হচ্ছে ডি থিটা, ওকে।
তো এবার এটাকে সরাসরি ইন্টিগ্রেট করে ফেলবো, ডিরেক্ট ইন্টিগ্রেট করে ফেলবো, থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করে ফেলবো। তো থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করলে এখানে এই স্কোয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এই স্কোয়ারটা হচ্ছে তুমি চাইলে ডিরেক্ট না করে তুমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে ইন্টিগ্রেট করতে পারো। আমি একবারই করতেছি। এই স্কোয়ারটা কনস্ট্যান্টটা বাইরে, বলো ইন্টিগ্রেট অফ ডি থিটা, মানে শুধু ডি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট, ভ্যালু হচ্ছে থিটা, প্লাস 2ab বাইরে, 2ab কনস্ট্যান্ট, cos থিটাকে যদি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করি, আমরা জানি cos থিটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, sin থিটা। ওকে, প্লাস বি স্কোয়ার বাই 2টা বাইরে থাকুক। এখানে হচ্ছে 1 ইন্টু ডি থিটা, মানে এই 1কে ইন্টিগ্রেট করতে হবে থিটার রেসপেক্টে। তো ইন্টিগ্রেশন অফ ডি থিটা, ডি থিটা আর 1 গুণ করতে ডি থিটাই হয়, তাহলে ইন্টিগ্রেট করলে হবে শুধু থিটা, প্লাস cos 2 থিটা আছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা ডি থিটা। তো cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, আমরা জানি sin 2 থিটা ডিভাইড বাই 2। ওকে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos mx dx মানে হচ্ছে sin mx বাই m। তো সেরকম ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা ডি থিটা মানে হচ্ছে ওই এখানে mটা হচ্ছে 2, তার মানে sin 2 থিটা ওটার নিচে ভাগ হয়ে যাবে। আপার লিমিট আছে পাই, এই যে দেখলাম আপার লিমিট পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। লোয়ার লিমিট হচ্ছে কত বলো তো, 0। ওকে, এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে আশা করি আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো প্রথমে তুমি আপার লিমিটটা বসাও। আপার লিমিট আছে পাই, থিটার জায়গায় পাই বসাও, a স্কোয়ার পাই প্লাস 2ab sin পাই। sin পাই আসলে লিখতে হয় না, আমরা জানি sin পাই এর মান 0, হ্যাঁ, সাইনের সাথে যত পাই থাকো ফলাফল 0, প্লাস b স্কোয়ার বাই 2, থিটার মান জায়গায় পাই বসাও, পাই প্লাস sin 2 পাই, sin 2 পাই বাই 2, sin 2 পাই বাই 2, এগুলো মুছে দিচ্ছি, এগুলো দরকার নাই। ওকে, এবার হচ্ছে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট বসালে থিটার জায়গায় যদি আমি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, sin 0 মান 0, থিটার জায়গায় 0 বসালে এটাও 0, এটা যে বসালে এটাও 0, তাহলে সব মিলিয়ে 0, লেখার দরকার নেই। তাহলে এখানে লিখতে পারি যে পাই a স্কোয়ার প্লাস sin পাই, আমি বলেছিলাম মনে রাখবা sin n পাই এর মান 0, sin n পাই মানে sin এর সাথে তুমি যত পাই দাও না কেন ফলাফল 0। তাহলে এখানে হবে কত, 2ab প্লাস b স্কোয়ার বাই 2 পাই প্লাস এই যে sin 2 পাই, sin 2 এর মান আবার 0, এই যে এটা 0, তাহলে এটার মান তো sin পাই এর মান তো 0, 0 হলে এটা 0 হয়ে যাবে, হ্যাঁ, আর এই পাশটা তো 0, লেখার দরকার নেই। তাহলে এখানে কত আসে, পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2 ইন্টু পাই, কেমন? তো তুমি এখান থেকে সুন্দর করে শুধু পাইটা কমন নিয়ে ফেলো, পাই কমন নিলে কত আসবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2 এত স্কোয়ার ইউনিট, এত স্কোয়ার ইউনিট। ওকে, এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন বা রিকোয়ার্ড অ্যান্সার। লিমা কোণ যদি ডিম প্লেট হয়, আমি আবার বলতেছি, লিমা কোণ যদি ডিম প্লেট হয় তাহলে তার এরিয়া হবে পাই ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2। তো মোটামুটি অ্যাকুরেট ডায়াগ্রামের ব্যাখ্যাটা দিয়েছি। আমি ডায়াগ্রামের শেপটা আরেকবার দেখাই দিচ্ছি, যদিও আমি ডিম প্লেটের শেপ দেখিয়েছি আমার লেকচার নাম্বার সম্ভবত 10 বা 9-এ। মোটামুটি এটার শেপটা আসলে এইরকম, দেখো শেপটা আসলে এইরকম হবে, দেখো এই যে শেপটা এইভাবে গিয়ে সে এইভাবে নামবে, হ্যাঁ, অল্প একটু নেমে পুরোপুরি নামবে না আসলে, এইভাবে গিয়ে এইভাবে এসে তারপরে আবার এই দিক দিয়ে গিয়ে এইরকম হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি ডিম প্লেট শেপ। বাট আমার এখানে আসলে একটু সার্কেলের মতো হয়ে গেছে, বাট আসলে সার্কেলের মতো না, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, শেপটা অনেকটা এই টাইপের হবে, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে এতটুকু থাকবে, এরপরে আমি আরও কিছু লিমা কোণের ম্যাথ দেখাবো, তারপর আস্তে আস্তে চ্যাপ্টারটা শেষ করবো। তো সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ।